আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছু সময় কাটাবো ও কথা বলবো বলে। তো এখন আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন রাজেশ আচার্য স্যার, তো উনি একজন সমাজসেবক। তো আমরা চোখ রাখবো পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আমরা প্রথমেই পরিচয় করে নেবো আমাদের স্যারের সঙ্গে। নমস্কার স্যার। নমস্কার। তো আমাদের এই পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। স্বাভাবিকভাবে গতকালকে আমার কাছে একটা ফোন যায় যে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয় আমাকে। তো এখানে এসে তো আরও বেশি খুশি লাগছে, কারণ এখানকার যে অ্যাটমসফিয়ারটা এবং এই যে প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা, সেটা শুধু একটা অংশের মানুষদেরকে নিয়ে নয়। আমি জানতে পারলাম যে সমাজের অন্তিম ব্যক্তিকেও, একটা অন্তিম ব্যক্তিরও তো অধিকার থাকে যে পজিটিভ যে বার্তাগুলি কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, সমাজকে কিভাবে সচেতন করা যায়, সেই বিষয়গুলি যে একটা প্ল্যাটফর্মে এসে ওনারা উত্থাপন করবেন, সেই একটা যে প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই প্ল্যাটফর্ম পালন করছে। তো আমি এই পজিটিভ বার্তার সমস্ত মেম্বার্সদেরকে ধন্যবাদ জানাবো আমাকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এই পজিটিভ বার্তার আমি আগামী দিনে শ্রীবৃদ্ধি আমি কামনা করছি। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা উনি বললেন, আমাদের মাঝে তুলে ধরলেন। তো স্যারের কাছ থেকে এরপর জেনে নেব স্যারের একটু পরিচয়টা, যে স্যার কিভাবে এই পথে এলেন বা সমাজসেবার প্রতি আগ্রহী হলেন। আমি ছোটবেলা থেকে আমার একটা ইন্টারেস্ট ছিল যে সমাজের স্বার্থে কিছু করব। ছোটোবেলাতেও আর এগুলি সম্পর্কে ঠিকভাবে আমার নলেজ ছিল না, কিন্তু ধীরে ধীরে যখনই আস্তে আস্তে বয়স বাড়তে থাকলো, স্বাভাবিকভাবে মাধ্যমিক পর্যন্ত তো আমি বাড়িতেই, আর আমি নিজে একজন গ্রামের ছেলে বলা যায়। আমার বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়িতে আমার বাড়ি। বর্তমানে আমি আগরতলাতে বসবাস করছি, এবং মাধ্যমিক পর্যন্ত তো আমি জুলাইবাড়িতেই আমার থাকা এবং ফ্যামিলির মধ্যেই থাকা। তারপরে মাধ্যমিকের পরে আমি পলিটেকনিক কলেজে আমি অ্যাডমিশান নেই। সেখানটায় ধর্মনগর পলিটেকনিক কলেজে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অ্যাডমিশান নেই। তো ওই সময় থেকে আমার এই যে আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে কলেজে ডিপ্লোমা লাইফের সাথে যুক্ত হওয়া, তারপর ডিগ্রি, আস্তে আস্তে যত আমার এই যে জার্নিটা, সেটা যত ধীরে ধীরে বাড়তে থাকলো, তা আমার সমাজের, কারণ বাড়িতে থেকে আমি আমার মা বাবা, আমার ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু ধীরে ধীরে যখন আমি 10 জায়গা 10 মানুষের সাথে মেলামেশা শুরু করলাম, তো আমার একটা ইন্টারেস্ট ছিল যে আমার যেইটুকুই সামর্থ্য থাকুক না কেন, যদি আমার 5 টাকা সামর্থ্য দিয়ে আমি আমার সাধ্যমতো সমাজের কোনো ব্যক্তির সাহায্যে যদি আমি কাজে লাগে, সেটা আমার সৌভাগ্য মনে করব। তো ওইখান থেকে একটা ধীরে ধীরে আমার কাজ করা শুরু, এবং বর্তমানে তো চলছি। বাহ, খুব সুন্দর। তো স্যারের শুনে নিলাম কীভাবে এই সমাজসেবার লাইনে কিভাবে এলেন উনি বললেন খুব সুন্দর করে। এরপরে স্যারের কাছ থেকে আমরা আবারও জেনে নেব যে এই সমাজসেবামূলক কাজে আপনি কতদিন ধরে করেন, বা তার অনুপ্রেরণা আপনি কোত্থেকে পাচ্ছেন এটি? এই যে আগেও যে বললাম, আমি আমার মাধ্যমিকের পর থেকে বেসিক্যালি এই সমাজের জন্য কিছু যে করা, সেটা আমার ধীরে ধীরে ইন্টারেস্টটা বাড়তে থাকলো। তো প্রায় আজকে 12-13 বছর হয়ে যাচ্ছে যে এই কাজগুলি আমি কন্টিনিউয়াসলি করছি, এবং বর্তমানে আমার নিজেরও একটা সামাজিক সংস্থা রয়েছে যার নাম ইমাং সামাজিক সংস্থা। তো ওই সামাজিক সংস্থার আমি চেয়ারম্যানও রয়েছি। তো ওই সামাজিক সংস্থার আমার সমস্ত আমার সংস্থাতে প্রায় আজকের ডেটে দাঁড়িয়ে 300-রও অধিক যুবক ভাইয়েরা এবং বোনেরা আমার এনজিওর সাথে যুক্ত রয়েছেন। সেখানটায় শুধু একটা পার্টিকুলার আগরতলা শহরের নয়, বিভিন্ন জায়গার মিলে এখানে আমার এনজিওর সদস্যরা রয়েছে। তো তাদেরকে নিয়ে একটা টিম ওয়ার্ক করে আমি চেষ্টা করছি কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় বিভিন্ন পরিস্থিতিতে। তো এইভাবে চলছে। বাহ, খুব সুন্দর। তো মোটামুটি 10-12 বছর মোটামুটি হয়ে গেছে আপনার এই সংস্থাটা। ধন্যবাদ আপনাকে। তো এরপর আপনার স্যারের কাছে আবারও আসবো যে আপনার সমাজসেবামূলকের এই যে সমাজসেবা করছেন, এটার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য কি, সমাজের জন্য কিছু করা। এবার সেটা কেউ হয়তো বা রাজনৈতিকভাবে করে, কেউ বিভিন্ন প্ল্যাটফর্মে যার যার মতো করে, কিন্তু আমার যেটা প্ল্যাটফর্ম, আমি যে মানুষের আমার যেটুকু সামর্থ্য, যেটুকু ক্যাপাসিটি রয়েছে, এবং আমার যদি কোনো কাজের, যদি কোনো ব্যক্তির যদি 1%ও সাহায্য হয়, সেটা আমি আমার আমার ভাগ্য বলে মনে করি। তো এইগুলি আমরা চলছে। আচ্ছা আচ্ছা। তো কিভাবে কি কি উপায় অবলম্বন করে আপনি তাদেরকে হেল্প করতে চান বলে আপনি মনে করছেন? এই তো দেখুন, যেমন আমাদের কাছে যদি খবর আসে যে কোনো এরিয়ার বা কেউ
অর্থের অভাবে বেসিক্যালি এগুলি আমরা বিশেষ করে দৃষ্টি দিচ্ছি যে কোনো স্টুডেন্ট বা আমার ছোট ভাইরা বোনেরা যদি কোনো অর্থের অভাবে যদি তারা পড়াশোনা না করতে পারে, তো আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো, এবং আমার একার দ্বারা তো আর কিছু সম্ভব নয়, আমার সমস্ত ভাইদের বোনদের নিয়ে তাদের সাহায্য নিয়ে এসে আমরা সবাই যেটুকু সামর্থ্য রয়েছে সবাই প্রত্যেকে একত্রিতভাবে ওই স্টুডেন্টের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এবং ওই বোনকে বা ছাত্রকে স্টুডেন্টসকে যেন আমরা ওর মানে পড়াশোনার ক্ষেত্রে যা প্রয়োজন আমরা ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপরে কোথাও যদি আমরা দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ, বিভিন্ন ওকেশনালি তাদের পাশে দাঁড়ানো, এবং বিভিন্ন আমাদের এই যে পরিবার নিয়ে আমাদের এনজিও, যে যতজন সদস্যের নিয়ে আমাদের এনজিওটা, আমাদের প্রত্যেকের যে এই যে স্পেশালি বার্থডে আজকের ডেটে আমরা দেখতে পাই প্রত্যেকেই হয়তো বা রেস্টুরেন্টে হোটেলে একটা পার্টির মাধ্যমে উদযাপন করে থাকে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করি যে অনাথ বাচ্চাদের সাথে বলুন বা আমাদের বৃদ্ধ মাতা পিতাদের সাথে, যারা বৃদ্ধাশ্রমে রয়েছে বা কোনো দুস্থ এলাকায় গিয়ে তাদের সাথে যারা এই ধরনের অ্যাটমসফিয়ার দেখেনি, তাদের সাথে এই যে কেক কাটিং করা, তাদেরকে নিয়ে এই আনন্দের মুহূর্তটা ভাগাভাগি করা, এগুলো আমরা চেষ্টা করে থাকি। এবং তাছাড়াও আমরা বিভিন্নভাবে চেষ্টা করি এই এনজিওর মাধ্যমে যাতে মানুষের উপকৃত হয়। সেইখানটায় যদি কোনো ব্যক্তির মেডিসিনের প্রয়োজন হয় বা কেউ অসুস্থ হয়ে পড়েছেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি ওনাদের পাশেও থাকার জন্য। তো এই ধরনের আরও বহু অ্যাক্টিভিটিস চলছে আমাদের তরফ থেকে। ঠিক, খুব সুন্দর। তো এরকম আরও বলবো যে এরকমই করতে করতে আপনার জীবনে যে স্মরণীয় কিছু মুহূর্ত নিশ্চয়ই এসছে, তো এমনই একটা স্মরণীয় কিছু ঘটনা আপনার কাছ থেকে জেনে নেব যে সমাজসেবা করতে গিয়ে এমন কি স্মরণীয় মুহূর্ত আপনার সামনে এসছে। এটা আপনার স্মরণীয় মুহূর্ত বলতে বহু বছর ধরেই তো এগুলি চলছে, সামাজিক কর্মকাণ্ড হঠাৎ করে আমি এখানে আসিনি বা এগুলি হঠাৎ করে শুরু হয়ে যায়নি একদিনের মধ্যে। এটা স্বামী বিবেকানন্দজির আদর্শকে পাথেয় করে আমার এটা ইন্টারেস্টটা আসলো, এবং এটা ধারাবাহিকভাবে চলছে। আগামী দিনও, বিগত দিনও চলছিল, আজও চলছে, আগামী দিনও থাকবে। তো একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের পজিটিভ বার্তার মাধ্যমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইব, একটা স্পেশাল একটা মোমেন্ট যেটা আমি শেয়ার করাটা আমি দায়িত্ব মনে করি। অনেক ঘটনাই হয়েছে, এবং সমাজের স্বার্থে কিছু করার জন্য সেখানে যেমন পজিটিভ কিছু থাকে, নেগেটিভ কিছুও থাকে। তো রিসেন্ট একটা ঘটনা, গত এপ্রিল মাসে, এটা তো এপ্রিল মাস, এপ্রিল মাসের 1 তারিখে একটা ইনসিডেন্ট হয়, সেটা সামাজিক মাধ্যম প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়। আমি এবং আমার এনজিওর সমস্ত যুবক ভাইরা শহরের যে প্রাণকেন্দ্র বলা যায় রাজধানীর বুকে কিছু একটা ইলিগ্যাল অ্যাক্টিভিটিস হচ্ছিল, সেটা আমরা আমাদের তরফ থেকে এবং প্রশাসনের সহযোগিতায় সেটা বন্ধ করি। তো এখন বিষয় হচ্ছে গিয়ে ব্যাপারটা হয়েছিল কি, এটা আমি আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে জানাতে চাই। তো আমাদের বিগত বহুদিন যাবতীয় প্রায় আজকে 3-4-5 মাস ধরে, এবং এই যে সেখান থেকে প্রায় 100 মিটারের মধ্যে আমার এনজিওর অফিসও রয়েছে। তো সাধারণভাবে এখানে আমার যাতায়াত থাকে এবং এলাকার লোকজনও আমার সাথে একটা যোগাযোগে থাকে। তো আমার কাছে অনেক দিন ধরে খবর ছিল, এবং আমার এনজিওর কাছেও কমপ্লেন ছিল, রিটেন কমপ্লেনও ছিল আমার এনজিওর কাছে, যে এই এলাকাতে রাত্রি সাধারণত 10টার পরে একটা কিছু ইলিগ্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে, আপনারা আপনাদের মতো একটু দৃষ্টি আকর্ষণ করে। তো যথারীতি আমি আমার ভাইদেরকে বলি যে কি হচ্ছে একটু খবর নিয়ে দেখো। তো আমার কাছে যেই খবরটা ইনফরমেশনটা আসলো যে সাধারণত রাত্র 10টার পর থেকে 9:30-10টার পর থেকে এখানে বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন এরিয়া থেকে কিছু যুবতীরা এখানে এসে জমায়েত করে, এবং এখান থেকে ওনারা বিভিন্ন একটা অর্থের বিনিময়ে একটা বাজে কিছু অফার দরদাম করা হয়, এবং এখানে বিভিন্ন তাছাড়াও নেশা সামগ্রী, তাদের মাধ্যমে নেশা দ্রব্য সামগ্রী ওরা সাপ্লাই করছে, বিক্রি করছে রাতের আধারে, এবং লোকজনদের থেকে, ছেলেদের থেকে যারা এই মেয়েদের খপ্পরে পড়ছে রাত্রিবেলায়, তাদের একটু দূরে সরে গিয়ে তাদের থেকে পয়সা ছিনতাই, গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই, এই ধরনের বিভিন্ন ইলিগ্যাল অ্যাক্টিভিটিস এখানে সংগঠিত হচ্ছিল। তো স্বাভাবিকভাবে একটা হাই প্রোফাইল এরিয়া, আমরা সবাই জানি, তো এই হাই প্রোফাইল এরিয়াতে এই ধরনের ঘটনা, সেটা সমাজের জন্য একটা লজ্জার একটা অধ্যায়। তো স্বাভাবিকভাবে আমরা গত 1 তারিখ, এপ্রিল মাসের 1 তারিখ
আমরা আমার সমস্ত যুবক ভাইরা মিলে সেখানে গিয়ে উপস্থিত হই রাত্রি 11টা 11:30 নাগাদ, এবং যা কিছুই হয় সম্পূর্ণ কিন্তু সরকার এবং প্রশাসনের সাহায্যেই সমর্থনে তাদের ইনফরমেশন জানিয়েই হয়েছে। আইন আমরা কোনোদিনও হাতে নিতে চাই না এবং নেবও না, তাদের সহযোগিতায় আমাদের সব কিছু করতে লাগবে। তো আমরা ওইখানে স্পটে যাই, উপস্থিত হই রাত্রি 10:30 11টা নাগাদ। তো গিয়ে আমি নিজে সেখানটায় দেখতে পাই যে 20-25 জন মেয়ে সেখানে ঘোরাফেরা করছে, প্রচুর আউটসাইডের গাড়ি ফাড়ি বাইক সাইক নিয়ে ছেলেরা এখানে এসে জমায়েত হচ্ছে, ওদের সাথে কথাবার্তা বলছে। তো স্বাভাবিকভাবে আমাদেরকে এতজন ছেলেদেরকে দেখে ওই মেয়েগুলি হঠাৎ করে পালিয়ে যায়। তো স্বাভাবিকভাবে একটা মেয়েকে তো আর আমরা ছেলেরা ছিলাম এখানে তাদেরকে আটকাতে পারি না। তো ওইখান থেকে ঘেরাও করার মাধ্যমে ওই 20-25 জন মেয়েদের থেকে আমরা 4-5 জনকে আটক করতে সক্ষম হই ঘেরাও করার মাধ্যমে। আচ্ছা। তো আটকানোর পর তাদের সাথে এই বিষয়গুলি নিয়ে কথা বলার মাধ্যমে তাদের কথায় আমরা অনেক অসংলগ্নতা প্রমাণ হয়, এবং পরবর্তীতে ওয়েস্ট এসপি স্যারের নলেজে আমরা নিয়ে যাই এবং ওনার সাহায্যে ওদেরকে ওই দিনই রাত্রে ওমেন পিএসের হাতে হ্যান্ডওভার করে দেওয়া হয়। তো পরবর্তী দিন আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে এসপি সাহেবের নিকট একটি মেমোরেন্ডামও প্রদান করি, যেন এই যে ইলিগেল অ্যাক্টিভিটিসগুলি হচ্ছিল এই বিষয়ে যেন আইন কঠোরভাবে নজর দেয়, এবং এই যে সেন্সিটিভ এরিয়াগুলি আমরা আবারও কিছুদিন আগে গত 1-2 মাস আগে একটা সোশ্যাল মিডিয়াতে আরেকটা ভাইরাল ঘটনা দেখেছি, যেখানটায় একটা মেয়ে কিভাবে বিভিন্ন তার অঙ্গভঙ্গিমা দেখাচ্ছিল রাতের আধারে। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরালও হয়েছে। তো এই বিষয়গুলিতে এবং এই যে সেন্সিটিভ এরিয়াগুলিতে, যে এরিয়াগুলিতে এই মেয়েরা প্রভাব বিস্তার করেছিল তাদের যে এরিয়াগুলিকে, তো এই যে সেন্সিটিভ এরিয়াগুলি 3টা এরিয়াকে যেন ডিটেন্ড করে প্রশাসনের তরফ থেকে যে টহলদারিটা, সেই টহলদারিটা যেন আরও দ্বিগুণ, আগের টহলদারি তো চলছে কিন্তু তার থেকেও যেন দ্বিগুণ পরিমাণে সেই এরিয়াগুলিতে যেন বিট পেট্রোলিং এবং পুলিশি টহলদারি থাকে, সেই বিষয়ে যেন নজর দেয়। এছাড়াও বিভিন্ন আমাদের স্কুল কলেজ পড়ুয়াদের যেন এই বিষয়গুলি নিয়ে অ্যাওয়ার করা যায়, সেগুলি নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য এমন টাইপের 6টা আমরা দাবি নিয়ে এসপি সাহেবের নিকট আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করি। যথারীতি এসপি স্যার সেখানে আমাদের মেমোরেন্ডাম পাওয়ার সাথে সাথে উনি স্ট্রিক্টলি অ্যাকশন মোডে ময়দানের নামে, এবং আমরা দেখতে পাই যে ওই দিন রাত্র থেকেই ওই যে এরিয়াগুলিতে ওমেন পিএস স্টাফ, টিএসআর বাহিনী এবং পুলিশ প্রশাসন জোরদার তাদের টহলদারি চলছিল। তো স্বাভাবিকভাবে আমার এরিয়াগুলি এই যে একটা ইলিগ্যাল অ্যাক্টিভিটি সেটা থেকে মুক্ত হলো। তো দেখুন, আমার এই যে পজিটিভ বার্তাতে এটাই বলবো, এই যে তারা যে এই এরিয়াগুলিতে রাত্র সাধারণত 10টার পর যে একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে চেষ্টা করেছে, এবং যেটা আমরা খবর পেলাম যে তারা 2 জন থেকে নাকি শুরু করেছিল সেটা 2-3 মাস আগে। আজকের ডেটে দাঁড়িয়ে সেটা 40-50 জনে কনভার্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, যে মেয়েরা এটার চক্করে রয়েছে। তো যে জিনিসটা 2 জন থেকে শুরু হয়ে আজকে 2-3 মাসের মাথায় 40-50 জনে গিয়ে ধাক্কা দিয়েছে, সেটাকে যদি আমরা না আটকাতে পারি তাহলে স্বাভাবিকভাবে সেটা 50,000 5 লাখে গিয়ে ধাক্কা দেবে। তো সেটা আমরা বন্ধ করেছি, এবং যাতে করে আবার পুনরায় এই যে এরিয়ার যে অ্যাটমসফিয়ার সেটা স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে, অংশ থেকে এসে বেরোতেই তো ভয় পাবে। এখন আমার নিজের একজন ক্লোজ পার্সনের সাথে এমন একটা ঘটনাও হয়েছে। আমার একজন বন্ধু, খুব কাছের একজন বন্ধু, ওর মা হঠাৎ করে রাত্রিবেলায় অসুস্থ হয়ে পড়ে। তো ওকে বন্ধু ওনার মাকে নিয়ে আইজেম হসপিটালে যায়। তো বন্ধু বিভিন্ন ওই যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ছুটোছুটি করছিল। তো ওই সময়ে ডাক্তার মহাশয় কিছু মেডিসিন আনার জন্য পরামর্শ দেয় যে এই মেডিসিনগুলি নিয়ে আসো রাত্রে 11টার পর। তো বন্ধু তো এখানে ওর মাকে নিয়ে এসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটোছুটি করছে। বন্ধু কি করলো, বন্ধুর বোনকে বলল যে তুই যা গিয়ে ওই মেডিসিনগুলি নিয়ে চলে আস। তো বোন হসপিটাল থেকে বের হয়েই যখন মেডিসিন দোকানে যাচ্ছিল, তখন স্বাভাবিকভাবে ওই যে আগের এই যে কিছু মেয়েরা এই এরিয়াতে একটা অ্যাটমসফিয়ার এমন তৈরি করেছিল, যাতে করে আউটসাইডের যে ছেলেরা আসতো এখানে জমায়েত করতো, তারা ভাবতো হয়তো বা এই এরিয়াতে তো এই টাইপেরই এই প্রফেশনেরই মেয়েরা ঘোরাফেরা করে থাকে বা হাঁটা চলাফেরা করে, তো তার এই মেয়েও হয়তো বা এই প্রফেশনের সাথে যুক্ত। স্বাভাবিকভাবে এই যে বোনটি মেডিসিন আনার জন্য যাচ্ছিল মেডিসিন শপে, ওই মেয়েকে একটা গ্রুপ বিভিন্ন বাজে অফারিং করলো। তো যাতে করে বোন প্রচণ্ড পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হলো। বোন মাথা নিচু করে লজ্জা পেয়ে মেডিসিন দোকানে গেল, ওষুধটা নিল ওষুধ দোকান থেকে, এবং
পুনরায় মাথা নিচু করে ওই এরিয়াটা ক্রস করে হসপিটালে ফিরে আসলো। তো আমার প্রশ্ন, কেন আজকে এত সুন্দর একটা বর্তমানের রাজ্যের কালচারটা রয়েছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন একজন বোন রাত্রিবেলায় মাথা নিচু করে হেঁটে যেতে লাগবে? আজকে আমার বন্ধুর বোনের সাথে হয়েছে, আগামী দিন আমার বোনের সাথেও হবে, টুডে টুমোরো আপনার ঘরের কেউ সাথে হতে পারে। তো এই ধরনের ঘটনাটি যেন টোটালি বন্ধ হয়, সেটা আমরা কে দায়িত্ব নেবে? আমি যখন এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, বিভিন্ন কমেন্ট দেখলাম যে ভাই তুমি খুব ভালো উদ্যোগ নিয়েছো, এই ধরনের আমরা প্রত্যেকেই দেখতাম কিন্তু কেউ কিছু বলার সাহস ছিল না, কিন্তু তুমি এটা বন্ধ করতে সক্ষম হয়েছো। তো এই যে দেখলে চলবে না, এই যে অ্যাকশন কেউ না কেউ তো দায়িত্ব নিয়ে করতে হবে। তো করতে গিয়ে আমি এটা বন্ধ করেছি, এবং আমার একার দ্বারা সম্ভব হয়নি, সেটা প্রত্যেক আমার যুবক ভাইদের সমর্থনে সেটা বন্ধ হয়েছে। এবং এখানে না বললে চলবে না যে ওয়েস্টের যিনি এসপি স্যার রয়েছে, উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন, এবং রাজ্যের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী রয়েছেন উনিও আমাকে ব্যক্তিগতভাবে প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করেছেন এই ইলিগেল অ্যাক্টিভিটিসগুলি যেন বন্ধ হয়। তো এটাই আমার সমাজের উদ্দেশ্যে বার্তা থাকবে। দেখুন, যখনই যেখানে কোনো প্রকার ইলিগেল অ্যাক্টিভিটিস কিছু আপনারা দেখতে পাবেন, পুলিশ প্রশাসনের উপরে ডিপেন্ড না হয়ে আপনারা পুলিশ প্রশাসনকে ইনফরমেশন দিয়ে তাদের সহযোগিতা করে আপনারা সেখানটায় দায়িত্ব নিয়ে আপনারা ময়দানে নেমে এইসব ইলিগেল অ্যাক্টিভিটিসগুলি দমন করতে আপনারা সক্রিয় ভূমিকা পালন করুন। তাতে করে সমাজের লোকরা, সচেতন নাগরিকরা এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে যদি ময়দানে নামা হয়, তবে এই যে ড্রাগস বলুন এবং নেশা সামগ্রী বিক্রি বলুন বা এই ধরনের ইলিগেল অ্যাক্টিভিটিস বলুন, তাছাড়াও যদি কোনো ইলিগেল অ্যাক্টিভিটিস থাকে সেটি সম্পূর্ণরূপে বন্ধ হবেই। সেটা মানে কোনো ডাউটই থাকে না। কিন্তু সেটা প্রত্যেক নাগরিকদের, রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষদেরকে দায়িত্ব নিয়ে সেখানটায় কাজ করতে হবে, তবে গিয়ে সব কিছু বন্ধ হবে, নতুবা কোনোদিনও সম্ভব নয় সেটা। ঠিক, বা খুব ভালো একটা কথা শুনে নিলাম। এবং যাতে এইটা যে বন্ধ হয় এটা আমরা সকলেই চাই, কিন্তু কিভাবে করব সেটাও জেনে নিতে পারলাম আমরা স্যারের কাছ থেকে। তো এরপরে স্যারকে জিজ্ঞেস করে নেবো যে আপনার এই যে সমাজসেবামূলক যে কাজটি আপনি করছেন বা করে যাচ্ছেন, তো এটি কি খালি কোনো নির্দিষ্ট এলাকায় করেন, না এলাকার বাইরেও করেন? না, দেখুন, আমার ওভারঅল আমার যে সোর্স রয়েছে, আমার অলরেডি প্রত্যেক ধর্মনগর থেকে শুরু করে কাঞ্চনপুর থেকে, নর্থের কাঞ্চনপুর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় আমার নিজস্ব টিম রয়েছে, আমার এনজিওর শাখা প্রশাখা রয়েছে সেখানটায়। তো প্রত্যেক এলাকায় আমার কাছে যেই সোর্স আসে, যে সব কিছু তো আর আমি জানতে পারি না, বা খবর আসতে লাগবে, না হলে আমি কিভাবে জানবো? এবার খবর তো প্রচুর আসে, কিন্তু যেটা আমি মনে করি এটা একটু কিছু একটা রেসপন্স দেওয়া দরকার বা পাশে দাঁড়ানো দরকার, সেগুলি আমরা অ্যাক্টিভলি পালন করি। সেটা শুধুমাত্র আগরতলাতে সীমাবদ্ধ নয়, সেটা গোটা রাজ্যের মধ্যেই আমার কর্মসূচি চলছে আমাদের। আচ্ছা, তো এরপর জেনে নেব যে এই ধরনের কাজ করতে গিয়ে স্যারকে তো নিশ্চয়ই কোনো ঝুঁকি বা বিপদের মুখে অবশ্যই পড়তে হয়েছে। তো স্যারের কাছ থেকে এরকমই কোনো গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমরা শুনে নেব যে কি ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়েছে স্যারকে। ঝুঁকি বলতে দেখুন, শুনুন, হাতের 5টা আঙ্গুল সমান নয়, কে কিভাবে যেটা, বা প্রত্যেক ঘটনা পজিটিভ সাইড নেগেটিভ সাইড থাকে। তো আমি এটাই বলি না, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই ঘটনাটা, এটা নিয়ে প্রত্যেকই ঘটনারই একটা না একটা পজিটিভ একটা অংশ থাকে, নেগেটিভ একটা অংশ থাকে, প্রতিক্রিয়া থাকে। তো এই যে ঘটনাটা, সেটা আমি করেছি, এবং কেন করেছি, যেন আমার যে ভালো ভালো ঘরের ছেলেরা কিন্তু এখানে সেটা শিকার হয়ে ইনভলভ থেকে তাদের জীবনটা ধ্বংস করে ফেলছে। কারণ এখানটায় যুক্ত হয়ে তারা HIV ভাইরাসের শিকার হয়ে নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে চলে যাচ্ছে। তো এইগুলি বন্ধ করার পরে আমার বিশাল একটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন, আমি ওই ভিডিওটা পিন করে রেখেছি আমার প্রোফাইলের মধ্যে, ওই কমেন্টগুলি পড়বেন আপনারা। মানে কি বলবো, 99%ই আমার সমর্থনে রয়েছে। এবং এই কাজের কর্মসূচিটা যে বন্ধ করেছি সেটার পজিটিভে রয়েছে, কিন্তু একটা অংশের মানুষ তো সেখানটায় তারা নেগেটিভ কমেন্ট করবে, সেটা স্বাভাবিক। তো করতে গিয়ে বিভিন্ন বিষয়, প্রত্যেক কর্মসূচিতেই একটা না একটা বাধা আসে। তো ওই বাধাগুলিকে ইগনোর করে এবং বাধাগুলির বিকল্প রাস্তা বের করে আমরা ওইগুলিকে সমস্তভাবে ইগনোর করে পেছনে ফেলে আমরা আমার লক্ষ্য যেটা সামনের দিকে এগিয়ে যাব। কোনো প্রকার ষড়যন্ত্র করে, বিগত দিনও আমাকে রিসেন্ট প্রচণ্ড পরিমাণে আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কিভাবে রাজেশকে ফেলে দেওয়া যায়। রাজেশ এই ধরনের অ্যাক্টিভিটিস করছে, রাজেশের জন্য সমাজের একটা অংশের
বিশাল অংশের মানুষ খুশি, কিন্তু একটা অংশের মানুষের হয়তো বা কোনো দিকে ক্ষতি হচ্ছে, সেটাতে তো আর কেউ না কেউ কারোর তো ইন্ধন রয়েছে। তো এই যে তাদের কাছে যে কমিশন যাওয়া বা এই ধরনের অ্যাক্টিভিটি যে বন্ধ হয়ে গিয়েছে, হ্যাঁ, বা এই যে তাদের যে চক্রান্তটা কি রাজ্য সরকারকে বদনাম করা, তো এই বদনাম করার যে চক্রান্তটা সেটা যে বিফল হয়ে গিয়েছে, তো কিভাবে এখন কার কারণে বিফল হলো? রাজেশ আচার্যের জন্য বিফল হলো। তো অতএব রাজেশ আচার্যকে কিভাবে তার নামকে কালিমালিপ্ত করা যায়, হ্যাঁ, সেটা নিয়ে বিভিন্ন চক্রান্ত চলছে, হ্যাঁ, যেটি আমি রাজ্যের বিশাল বড় একটা মানুষ আমার মাথার উপর আশীর্বাদ করছেন, আমার কাঁধে হাত আছেন ওনাদের। তো এইগুলি আমি কোনো রেসপন্স করছি না, এটাকে ইগনোর করে আমি আমার যে কর্মকাণ্ড, তারা শত ষড়যন্ত্র করুক, রাজ্যের মানুষ যতদিন আমার পাশে থাকবেন আমি আমার কর্মকাণ্ড চালিয়ে যাব। কোনো বাধা, কোনো অশুভ শক্তি আমাকে আটকাতে পারবে না। ধন্যবাদ স্যারের কাছে। তো স্যারকে বলবো যে এই যে স্যার বলছেন যে আমরা এটাকে বন্ধ করতে পেরেছি, এই যে ঘটনাগুলো ঘটছে, আদৌ কি বন্ধ হয়েছে বা বন্ধ হবে বলে আপনার মনে হয়? দেখুন, আমিও তো আমি যেটাই করি তারপরে আবার রিভিউ নেই যে এটা কি চলছে না কি হচ্ছে, এসব বিষয় আমি আবার মনিটরিং করি। মনিটরিং আমি করি, যে ঘটনাই আমি করি না কেন বা যেগুলি আমি করি সেগুলির আমি মনিটরিং করি যে কি আসলে প্রেজেন্ট সিচুয়েশন কি। তো এই যে ঘটনাটা সেটা সম্পূর্ণভাবে টোটালি দুটো জায়গায় এখন বন্ধ হয়ে গিয়েছে এবং রাজ্যের আরক্ষা প্রশাসন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানটায় পালন করছে। কিন্তু আমার কাছে আরও একটা খবরও সাথে রয়েছে, এই যে বললাম পজিটিভ নেগেটিভ থাকে, তো হয়তো তারা জায়গা চেঞ্জ করেছে, এই যে কি বলে তাদের একটা অংশ প্রত্যেকে এখন ভয়ে, কারণ তাদের এই ঘটনাটা রাজ্যের বুকে একটা ভাইরাল হয়ে গিয়েছে, হ্যাঁ, তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে। এবং রাজ্যের আমি এই স্টেপ নেওয়ার আগে পর্যন্ত একটা সিচুয়েশন ছিল যে এই তাদের এগেনস্টে কিছু বললেনি আমি নি ফেসে যাই বা আমি নি কোনো নিজে একটা সমস্যার সম্মুখীন হই। তো যখন আমি সেখানটায় দায়িত্ব নিয়ে আমার সমস্ত যুবক ভাইদেরকে নিয়ে ময়দানে নামলাম, এখন সমস্ত যুবক ভাইরা সেটার প্রতি আগ্রহ হয়ে সমাজকে কিভাবে সুন্দর রাখা যায় এবং রাজ্যের সংস্কৃতিকে কিভাবে রক্ষা করা যায় সেটাকে দায়িত্ব হিসাবে নিয়ে এসে তারাও ময়দানে কাজ করছেন, বিভিন্ন অংশের আমার যুবক ভাইয়েরা। তো তাদের ভয়ে, হ্যাঁ, ওই মেয়েদের থেকে হয়তোবা একটা বিশাল বড় অংশের একটা মেয়েরা তারা এই প্রফেশন ছেড়ে তাদের অন্য প্রফেশনে চলে গিয়েছে, কিন্তু একটা 1% মেয়েরা সেখানটা এখনো যুক্ত রয়েছে, যারা আমার কাছে এটাও খবর রয়েছে এখানটায় নাকি ঘোরাঘুরি করে এবং এখান থেকেই তারা কাস্টমার কালেক্ট করে। তো আমি তাদেরকে আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই যে এই প্রফেশন থেকে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ছেড়ে অন্য প্রফেশনে চলে যাও, নতুবা কিন্তু তোমরা আইনত বিশাল বড় সমস্যার সম্মুখীনে পড়বে। সেটা আমি নয়, আমার যুবক ভাইয়েরাও কিন্তু দায়িত্ব নিয়ে সেখানটায় ময়দানে রয়েছে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রফেশন ছেড়ে তোমরা অন্য প্রফেশনে চলে যাও। ঠিক, ধন্যবাদ স্যারকে। তো এরপরে স্যারের কাছ থেকে আমরা জেনে নেব যে সমাজ সেবার মাধ্যমে কিভাবে আমরা সমাজের উন্নয়ন করব। সমাজ সেবার মাধ্যমে একমাত্র রাষ্ট্রবাদী চিন্তাধারাকে পাথেয় করে আমরা সমাজের স্বার্থে বিভিন্ন কাজ করে যে কাজগুলি করলে সমাজের পজিটিভ হবে, নেগেটিভ হবে না, এই ধরনের কাজ করে এবং যারাই বিভিন্ন ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত তাদেরকেও কিভাবে বন্ধ করে, হ্যাঁ, এই যে রাজ্যটাকে ছোট্ট একটা পার্বত্য রাজ্য ত্রিপুরা, এই রাজ্যর কালচারকে আমরা সুন্দরভাবে তুলে ধরবো, সেটা আমাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এবং যারাই হ্যাঁ পরিস্থিতির শিকার লোকজনরা, স্পেশালি কেউ আজকে ভবকুরে হয়ে ঘুরছে, কেউ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে গিয়েছিল, হয়তো বা মানুষ মাত্রই তো ভুল, তো মানুষ হয়তো বা কোনো একটা ভুল বন্ধু বান্ধবের গ্রুপে সার্কেলে পরে কোনো একটা বাজে নেশাতে আসক্ত হয়ে গিয়েছে, সেখান থেকে হয়তো বা ফিরতে পারছে না। তাদেরকে দোষারোপ না করে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সঠিক পথ দেখিয়ে তাদেরকে তাদের জীবন শুধরানোর যে একটা রাস্তা, সেখানটা আমরা যারা সামাজিক কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেকেই দায়িত্ব নিয়ে কাজ করে সেখানটা সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এবং সেটা একার দ্বারা সম্ভব নয়, প্রত্যেক শ্রেণীর প্রত্যেক অংশের জনগণরা যখন নিজে থেকেই এসে সমাজের জন্য কিছু করার, পজিটিভ কিছু করার মানসিকতা নিয়ে বাড়ি থেকে বের হবে, তবে আমি নিশ্চিত সেটা আজ না হয় কাল সেটা সুন্দরভাবে একটা সুন্দর একটা পরিবেশ রাজ্যে গড়ে উঠবে। ঠিক,
তো এইভাবেই যদি পরিবর্তন হয় তাহলে আমাদের একটা সুস্থ সমাজ আমরা নিয়ে বাঁচতে পারবো, এবং পজিটিভভাবে যদি গড়ে ওঠে আমাদের সমাজ, যদি পজিটিভিটি ছড়িয়ে পড়ে, সত্যিই একটা সুন্দর আমরা পরিবেশ পেতে পারি যদি এইভাবে উন্নয়নমূলক কাজ চলতে থাকে। তো এখন বলবো স্যারকে যে এমন কোনো কাজ করেছেন কি, যে আমরা দেখি রাস্তার মধ্যে অনেক সময় দেখি ভবঘুরে যারা যাবার, অনেক সময় পাগলের মতো ঘুরে বেড়ায় কিছু মানুষ, তো এদের কি কোনোভাবে কোনো সেবা করে আপনাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পেরেছেন? হ্যাঁ, করেছি। কারণ আমি হ্যাঁ, আমার যে অন্যান্য ভাইয়েরাও তারা প্রত্যেক, আপনারা এইসব ব্যাপার তো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার কিছু থাকে না, আবার কিছু কিছু ব্যাপার করতেও হয়, আবার এগুলির পজিটিভ কমেন্টে যেমন আসে নেগেটিভ কমেন্টও আসে। কিন্তু এই পজিটিভ, এই কিছু বিষয়গুলি 10টা কাজ করলে একটা কাজ সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা, তার অর্থ, আমাদের অর্থ হচ্ছে গিয়ে মানুষকে সেই বিষয়ে সচেতন করা, যেন তারাও 100 টাকা হোক বা 50 টাকা হোক খরচা করে একটা লোকের এক বেলার খাওয়ারের ব্যবস্থা করে দেয় ভবঘুরেরা। তারা ডাস্টবিন থেকে, আমি দেখলাম ডাস্টবিন থেকে তুলে অনেকে খায়। তো আমি যদি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 20-20 টাকা বা 50 টাকা খরচা করে, 80 টাকা 100 টাকা খরচা করে তাদের এক বেলার ভাতের জোগাড় করে দিই, তাহলে সেটা আমি ভগবানের আশীর্বাদ বলে মনে করব। তো এইভাবে আমার প্রতি সপ্তাহে আমার বিভিন্ন জায়গায়, রাত্রি হোক না হয় দুপুর হোক, এক বেলার আমার এটা চলতে থাকে। এবং তাদের মধ্যেও কেউ, আমার হঠাৎ করে রিসেন্ট 4-5 মাস আগে একটা দেখলাম বটতলাতে একটা ভবকুর পায়ের মধ্যে খুব ইনজিউর্ড হয়ে ওইখানে পড়ে রয়েছে। তো ও এটার মধ্যে একটা ব্যান্ডেজ টাইপ করে সেখানটায়, যেটা আরো দিনকে দিন যদি পজিশনে থাকে সেটা আরো ইনফেকশন হয়ে যাওয়ার হয়ে যেতে পারে। তো ওইখানটায় আমি আমার নিজের গাড়িতে করে তাকে জিবি হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে আজকে উনি সুস্থ অবস্থায় রয়েছে। তো এইভাবে, এবং আমারও অন্যান্য আরো, তো আমার একা তো আর সামাজিক সংস্থা নয়, অন্যান্য যে সামাজিক সংস্থাগুলি রয়েছে তাদের সাথেও আমার সুসম্পর্ক রয়েছে। তাদেরও আমি বিভিন্নভাবে অ্যাডভাইস করি যে তারাও যেন এই বিষয়গুলি নজর দেয়। এবং আমার আরেক ভাইয়েরও রিহ্যাব সেন্টারও রয়েছে, ও এই ধরনের অ্যাক্টিভিটিস যখন দেখে তাদেরকে চেষ্টা করে ওকে নিয়ে ওইখান থেকে, তার রিহ্যাব সেন্টার থেকে সুস্থ করে একটা বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য। তো এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলি, সেগুলি কন্টিনিউয়াসলি আগেও চলেছে, এখনও চলছে, আগামী দিনেও থাকবে। বাহ! তো আমরাও চাইবো এইভাবে আপনারা পরিবেশের একদম যারা এরকম ধরনের মানুষ ভবঘুরে আছে তাদেরকে নিয়ে আসবেন এবং সুস্থ করে তাদের নিজেদের বাড়িতে বা সুস্থ জীবনে ফিরিয়ে দেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কাজ করার জন্য। তো এরপর স্যারের কাছ থেকে আমরা আবারও একটা প্রশ্ন জেনে নেব যে আপনি কি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য কি কি কাজ করছেন? পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে, যারা একদম ধরেন কিছু করতে পারছে না, ঘরের অবস্থাও সেরকম ভালো না, হ্যাঁ, তো তাদের জন্য আপনি কি করছেন? দেখুন, এটা তো যার যার এরিয়াতে যার যার মতো করে দেখছে, চেষ্টা করছে। আমি নিজেরটাই বলছি, অন্যটা আমি ছেড়ে দিলাম। আমার একটা বাইপাসে একটা ধাবা রয়েছে। ধাবা টাইপ মিনস সেখানটায় যে নতুন হাইওয়ে চলছে, এই হাইওয়েতে একটা আমার ম্যাচ টাইপ ক্যান্টিন, যে এই রোডের কোম্পানির যত স্টাফ রয়েছে ওনারা আমার ক্যান্টিনে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা সেটা রয়েছে। তো এইখানে আমার এই যে এটা চালাতে গেলে তো ম্যান পাওয়ারের প্রয়োজন, সেটা কুকম্যান বলুন, হেল্পার বলুন, ক্লিনার বলুন, তাদের তো প্রয়োজন। তো আমি যখন এটা শুরু করি তখন আমি চাইলে পারতাম আমার ঘরের কাউকে এখানে ঢুকিয়ে দিই, আমার রিলেটিভসের মধ্যে কেউ থেকে ঢুকিয়ে দিই, হ্যাঁ, অ্যাটলিস্ট 10,000-15,000 টাকা করে তো স্যালারি পাবে ওরা। কিন্তু সেখানটায় কিন্তু আমি এরকমটা করিনি। সেখানটায় আমি আমার এই যে সোর্স, আমার যে ভাইরাস সোর্স রয়েছে তাদেরকে ব্যবহার করে আমি খোঁজ নিয়ে যে কার ফ্যামিলি একেবারে নিডি এবং খুব কষ্টে আজকাল জীবনযাপন করছে, তাদের থেকে আমি বাছাই করে 10 জনকে সেখানটায় আমার এখানে একটা কর্মসংস্থান করে দিই। সেটা আমি একটা সৌভাগ্য বলে মনে করি। হ্যাঁ, যে এমনও রয়েছে, আমার একজন এখানে আমার যে স্টাফদের মধ্যে একজন দাদা রয়েছে, ওনার মিসেস রয়েছে এবং 2 বাচ্চা রয়েছেন, উনি কিছুই করতেন না, হ্যাঁ, এবং রাজমিস্ত্রির জোগাল হিসাবে উনি কাজ করতেন।
তো সবসময় তো আর কাজও থাকে না, তো উনি গেলেই ওনার ঘরে রান্নাটা হতো, নতুবা হতো না। তো আজকে আমার এখানে এসে ওর ফ্যামিলি মোটামুটি ভালো চলছে, আগের তুলনায় ভালো চলছে। ভালো চলছে তো বলতে পারবো না, কিন্তু আগের তুলনায় ভালো চলছে। তো এইভাবে যদি প্রত্যেকে ছোট ছোট কাজের মধ্যে ছোট দিয়ে ছোট- আপনি যদি একটু কিছু করতে পারেন, অ্যাকচুয়ালি আমাদের সকলেরই দরকার যে কিছু কিছু সবার সমাজের জন্য করি। একটা যদি মানুষ রাস্তা পার হতে পারছে না, সেটাও যদি আমি হাত ধরে রাস্তাটা পার করে দিই, তাহলে এটাও এক ধরনের সেবা। তো এই ধরনের আমরা ছোট ছোট কাজগুলো সবাই করা দরকার আমাদের, এবং আমরা করব। তো ধন্যবাদ স্যারকে এটার জন্য। তো এরপরে স্যারের কাছ থেকে আরও জেনে নেবো যে আগামী যে আমাদের যুব সমাজ আছে তাদের জন্য কি মেসেজ দেবেন আমাদের স্যার? আমি আমার প্রত্যেক যুব অংশের ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা নিজেরা প্রত্যেকেই দায়িত্ব নিয়ে এগিয়ে আসো সমাজের স্বার্থে, এবং রাজ্যের এবং দেশের যে কিছু অভিশাপ, হ্যাঁ, এই যে বৃদ্ধাশ্রম বলুন, এই অভিশাপগুলির থেকে তোমরা যতদিন না সচেতন হবে, এই অভিশাপগুলি আমরা দূর করতে পারবো না। হ্যাঁ, যে আমার কোনো ঘরের মা বাবারা যেন বৃদ্ধাশ্রমে না যেতে হয় বৃদ্ধ বয়সে, এটা আমাদের প্রত্যেকেই গুরুত্ব সহকারে ভূমিকা পালন করতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা আমার অনুরোধ থাকবে যে প্রত্যেকেই নেশার হাতকে ছেড়ে খেলাধুলার মাঠে, হ্যাঁ, বা বলুন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে নেশাকে সম্পূর্ণভাবে দমন করে, হ্যাঁ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা গঠন করে তুলবে, এই আশা আমি তোমাদের কাছে রাখছি। এবং আমার করজোরে সেটা নিবেদন থাকবে, তোমরা এই ছোট ছোট বিষয়গুলি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা গুরুত্ব দিয়ে সেখানটায় ভূমিকা পালন করে সুন্দর আমাদের ছোট্ট রাজ্যটাকে একটা সুন্দর মাত্রায় তোমরা পৌঁছে নিয়ে যাবে, এটাই আমার অনুরোধ রইল। ধন্যবাদ স্যারকে। তো এরপরে আমরা একটা বিশেষ বিজ্ঞপ্তি দেব। আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওপিডি যে পরিষেবা চালু আছে, ওখানে এখন 10টা থেকে 4টে অবধি পরিষেবা দেওয়া হয়, কিন্তু বর্তমানে 1 মে 2025 থেকে সেটা সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি সেই পরিষেবা পাওয়া যাবে, এবং মাত্র 10 টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা সেই সেবাও পাওয়া যাবে, এবং ওষুধে থাকছে বিশেষভাবে ডিসকাউন্ট, এবং পরীক্ষা নিরীক্ষার ওপরও থাকছে বিশেষ ডিসকাউন্ট। তো অবশ্যই বলবো আপনারা এখানে ভিজিট করবেন একবার। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের স্যার যিনি আছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো ওনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এই আলোচনা আমাদের সঙ্গে করার জন্য। তো আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করব। নমস্কার।